ডিয়ার স্টুডেন্টস, আজকের আবার ফিরে আসলাম ম্যাথ এক্সপ্রেসে নতুন ভিডিও নিয়ে। ত্রিকোণমিতি সম্পর্কিত ভিডিও। এটা 2026 মাধ্যমিক ব্যাচের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। এর আগে একটা রাশি বিজ্ঞানের ভিডিও করেছিলাম। ডেসক্রিপশন বক্সে যদি রাশি বিজ্ঞানের ভিডিও না দেখে থাকো এখনো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। দুটো রাশি বিজ্ঞানের দুটো পার্টে আমি ভিডিও করেছিলাম, সেই দুটো পার্ট অবশ্যই দেখবে, তাহলে তোমরা রাশি বিজ্ঞান সম্বন্ধে আশা করি কোনো রকম ডাউট থাকবে না। আজকের শুরু করতে চলেছি ত্রিকোণমিতি সম্পর্কিত বিভিন্ন চ্যাপ্টার্সের ভিডিও। আজকের একটা পার্টে আমি এই যে ভিডিওটা করব তাতে আমি বোঝাবো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী চ্যাপ্টারটা, তার সাথে সাথে সালের প্রশ্নগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, এবছর মাধ্যমিকে আসার চান্সও রয়েছে, সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। প্রচুর প্রবলেম এখানে সলভ করাবো, তাই ভিডিওটা সত্যি একটু বড় হতে চলেছে। অবশ্যই ধৈর্য ধরে দেখবে, এবং ধৈর্য ধরে দেখলে কিন্তু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে। তারপরে আমি ডেসক্রিপশন বক্সে একটা সাজেশন টাইপ দিয়ে দেবো। এবছর 2026 মাধ্যমিক ব্যাচের জন্য ত্রিকোণমিতির সমস্ত যত রকম টাইপের কোশ্চেন হয় ওই পিডিএফটায় দেওয়া থাকবে। অবশ্যই পিডিএফ ডাউনলোড করে প্র্যাকটিস করে নেবে, তাহলে আশা করি ত্রিকোণমিতি সম্পর্কে কোনো ভয় থাকবে না। ত্রিকোণমিতি সম্পর্কে যে ভয়টা থাকে সবার, আশা করি এই ভিডিও দেখার পর কোনো ভয় থাকবে না। আমি এটা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, থাম্বনেলেও আমি এটা মেনশন করেছি। ত্রিকোণমিতি নিয়ে যে ভয়টা থাকার কথা, আসলে মাধ্যমিক ব্যাচের জন্য ত্রিকোণমিতিতে যে ভয়টা থাকে, কিন্তু সহজভাবে ত্রিকোণমিতি যদি বোঝো, ত্রিকোণমিতির কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো খুবই সহজ, সেই জায়গাগুলো যদি প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে কোনো ভয় থাকবে না, মাধ্যমিকে সুন্দর একটা স্কোর আনতে পারবে। সেগুলো কোন জায়গা? আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী করবার সময় ট্রিগোনোমেট্রিক টেবিলস এর কিছু জিনিস করব, ঠিক আছে? তো সেইখানে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো কিন্তু খুব সোজা হয়। সেই ম্যাথগুলো করে গেলে, প্র্যাকটিস করে গেলে, আশা করি সেখান থেকে যদি বাই চান্স কোশ্চেন চলে আসে, সেই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও পূরক কোণের যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টার থেকেও কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ওটাও খুবই সহজ চ্যাপ্টার, ঠিক আছে? তো অভেদাবলী চ্যাপ্টারটি আমি এখন শুরু করব। ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী। প্রথমে বলি, আমরা এই ইংলিশে যেটাকে বলি ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি এই যে বিষয়টা, এর মানে কি? আমি এটাকে তিনটে পার্টে ডিভাইড করছি। ট্রাইগোনোমেট্রি, এই ট্রাই কথার মানে হচ্ছে থ্রি, ঠিক আছে? যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য আশা করি কোনো রকম অসুবিধা হবে না, আমি দুটো ভার্সানে এই ভিডিওটা করছি। ট্রাই কথার মানে তাহলে কি বললাম? থ্রি। আর গোনো কথার মানে হচ্ছে গিয়ে সাইড। আর মেট্রি, এই মেট্রি শব্দটা এসছে গ্রিক লেটার মেট্রন থেকে। মেট্রন থেকে এই মেট্রি শব্দটা এসছে, আর এর মানে হচ্ছে মেজারমেন্ট। এর মানে কি? মেজারমেন্ট। তার মানে ত্রিকোণমিতিতে আমরা ত্রিভুজের যে তিনটে সাইড হয়, এই তিনটে সাইডের একটা মেজারমেন্ট করব। তার জন্য আমাকে যে হেল্পটা নিতে হবে, ত্রিকোণমিতিক কোণের একটা হেল্প নিতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতির এখানে ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে, ওই বাহুগুলোর সাথে কোণের যে সম্পর্ক, সেইটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ তুলে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ থাকে এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ হয়। আমি ধরে নিচ্ছি এই কোণটা সমকোণ। আমি এই ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ বি সি। এখানে যে তিনটে সাইড আছে, একটাকে বলা হয় পারপেন্ডিকুলার বা লম্ব, একটাকে বলা হয় বেস বা বেস বা ভূমি, আর একটা হচ্ছে হাইপোটেনিয়াস বা অতিভুজ। কথা হলো, আমি এখানে যে ত্রিকোণমিতি যে ব্যাপারটা কাজে লাগাচ্ছি, এই ত্রিকোণমিতি আসলে লাগে কোথায়, কোথায় কাজে লাগে? সাপোজ তুমি আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছো, বা দরকার নেই, আমাদের কলকাতা মনুমেন্টের সামনে তুমি দাঁড়িয়ে আছো। কলকাতা মনুমেন্ট থেকে কিছুটা দূরে কোনো একটা বিন্দুতে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? এখন যদি বলা হয় তোমাকে মনুমেন্টের যে উচ্চতা সেটাকে মেজার করতে বলা হয়, তাহলে কি তুমি পারবে? অবশ্যই এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে ওই মনুমেন্টের উচ্চতা বের করা যাবে। যদি বলা হয় তোমার
ওই তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই বিন্দু থেকে মনুমেন্টের দূরত্ব কত সেটা কি বের করা যাবে? অবশ্যই বের করা যাবে, যদি এই ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যায়। তার মানে ত্রিকোণমিতির এই অ্যাপ্লিকেশন গুলো বাস্তব লাইফে আমরা কাজে লাগাতে পারছি। যদি আমি এখান থেকে কোনো একটা উড়োজাহাজকে উড়ে যেতে দেখি, আমি কিন্তু ওই উড়োজাহাজের যে অ্যাঙ্গেলে আমি উড়োজাহাজটাকে দেখছি সেই অ্যাঙ্গেলটা যদি আমার জানা থাকে, আমি কিন্তু উড়োজাহাজের উচ্চতা বের করে দিতে পারবো। এই বাস্তব উদাহরণগুলো তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা দূরত্ব বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটায় করবে। অবশ্যই সেই চ্যাপ্টারের একটা ভিডিও আমি আনবো আলাদা করে। তো এইখানে যে ব্যাপারটা বলছি, ত্রিকোণমিতির এই বাস্তব জীবনটাকে, বাস্তব লাইফে যে ত্রিকোণমিতির যে ব্যবহারটাকে, সেই ব্যবহারগুলোকে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে তুলে ধরতে চাইছি। তোমরা যখন ধরে নাও এটা একটা মনুমেন্ট, তো এবি যে সাইডটা, যে লম্ব বা পারপেন্ডিকুলার যেটাকে বলছি, এটা মনুমেন্টটা ভূমির ওপর দাঁড়িয়ে আছে আর তুমি এই সি পয়েন্টে রয়েছে। তাহলে তুমি যে অ্যাঙ্গেলে দেখবে, যে অ্যাঙ্গেলে তুমি ওই মনুমেন্টের টপটাকে দেখবে, টপ মানে মনুমেন্টের অগ্রভাগটা, ওটাকে যে অ্যাঙ্গেলে তুমি দেখবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে থিটা। এই থিটাটা কি? থিটাটা বলা হচ্ছে ভূমির সাথে অতিভুজের যে উৎপন্ন যে কোণটা, সেইটাকে আমি থিটা, ত্রিকোণমিতিতে এই যে থিটা ব্যাপারটা, সাইন থিটা, কস থিটা, এই যে ছটা ফাংশন হয়, এই ছটা ফাংশন যে অ্যাঙ্গেলের ওপরে আমরা অ্যাপ্লাই করব, সেই অ্যাঙ্গেলটা আসলে কেউ নয়, সেই অ্যাঙ্গেলটি হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজের ভূমির সাথে অতিভুজের কোণ। অর্থাৎ আমি অতিভুজ বরাবর মনুমেন্টের অগ্রভাগটা মানে টপটাকে দেখছি, ঠিক আছে? বা আমি যদি কোনো সময় ঘুড়ি ওড়াই, ঘুড়ির যে সুতোটা ওটা কিন্তু অতিভুজ বরাবর থাকে, ঠিক আছে? তাহলে অতিভুজ বরাবর যদি থাকে, আমি অতিভুজ বরাবর যে কোণে মনুমেন্টটাকে দেখবো সেই কোণটা খুব গুরুত্বপূর্ণ। সেই কোণটা বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হতে পারে। তাই এই কারণে ভূমির সাথে অতিভুজের কোণটার ওপরেই কিন্তু আমি ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো অ্যাপ্লাই করতে চলেছি। তো সেগুলো কি কি হবে? প্রত্যেকটা সাইডের মধ্যে একটা রেশিও পাবো। এই প্রত্যেকটা সাইডের রেশিও গুলোই কিন্তু এই ট্রিগোনোমেট্রিক ফাংশনস এর এক একটা, এই অ্যাঙ্গেল গুলোর ওপর যদি ফাংশনস গুলো অ্যাপ্লাই করি তার এক একটা ভ্যালু বেরাবে। সেগুলো কি কি? তাহলে আমার এখানে সাইন থিটাটা যদি বলি, সাইন থিটা যে ফাংশনটা, সাইন থিটা ফাংশনটা তাহলে কি হবে? পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার যেটাকে আমরা বাংলায় বলি লম্ব, আর অতিভুজ যেটাকে আমরা বাংলায় বলি, এই ইংলিশে বলি হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস আর পারপেন্ডিকুলার এইগুলোকে নিয়ে আমি কিন্তু সাইন থিটাকে বানাতে পারছি। অর্থাৎ পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস এর রেশিওটাকে বলছি সাইন থিটা, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম ফাংশন আছে, ছটা মাত্র ফাংশন আছে। সেগুলো কি কি আমি এগুলোকে একটু শর্টে লিখবো, কেননা সুবিধা হবে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে এখানে বেস আর হাইপোটেনিয়াস এর রেশিওটাকে আমি বলবো, বেস বা আর হাইপোটেনিয়াস এর রেশিওটাকে বলবো কস থিটা। এখানে বেস হচ্ছে বিসি আর হাইপোটেনিয়াস হচ্ছে এসি, এদের রেশিওটাকে আমি কি বলছি? কস থিটা। ক্লিয়ার? নেক্সট ট্যান থিটা। এই ট্যান থিটা ব্যাপারটা হলো সাইন থিটা আর কস থিটার রেশিও বলা যেতে পারে। বা এখানে আর যে বাকি দুটো সাইড পড়ে রইলো, যেরকম পারপেন্ডিকুলার বাই বেস, মানে আমার এখানে এবি আর বিসি এর রেশিওটাকে বলছে হচ্ছে ট্যান থিটা। ভালো করে খেয়াল করে দেখো, সাইন থিটা মানে কিন্তু পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস এর রেশিও। যখন কস থিটা করছি ওটা কি হয়ে যাচ্ছে? ওটা হচ্ছে বেস আর হাইপোটেনিয়াস এর রেশিও। তাহলে পড়ে কি রইলো? পারপেন্ডিকুলার আর বেস। এই পারপেন্ডিকুলার আর বেসের রেশিওটাকে আমি বলছি ট্যান থিটা। আরো যে ছটা ফাংশন রয়েছে, তোমরা যদি এই তিনটে ফাংশন ভালো করে মনে রাখতে পারো, তাহলে বাকি তিনটে ফাংশন সম্পর্কে কিন্তু কোনো রকম অসুবিধা কিছু থাকবে না। যেমন বাকি তিনটে ফাংশন হলো, যেমন কোসেক থিটা। কোসেক থিটা কিন্তু এই সাইন থিটারই রেসিপ্রোকাল। অর্থাৎ কোসেক থিটা মানে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা, 1/sin থিটা, সরি, এই 1/sin থিটাকে কোসেক থিটা লিখতে পারি। তাহলে আমি এখানে পিকচার থেকে কি বলতে পারবো? 1/sin থিটা। 1/sin থিটা অর্থাৎ সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস।
এটাকে রেসিপ্রোকাল করে দিলে হয়ে যাবে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। মানে আমার এখানে তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হবে হাইপোটেনিয়াস অর্থাৎ এসি বাই পারপেন্ডিকুলার হচ্ছে এবি। এটা হলো আমার কোসেক থিটার ভ্যালু। নেক্সট হচ্ছে সেক থিটা। এই সেক থিটা তাহলে কি হবে? সেক থিটা হবে হচ্ছে কস থিটার ঠিক রেসিপ্রোকাল। আমরা যেটা কস থিটার ভ্যালু পেয়েছি সেই কস থিটার রেসিপ্রোকাল কিন্তু সেক থিটা। তো 1/cos থিটা মানে হলো সেক থিটা। তাহলে আমার এখানে cos থিটা কি ছিল? cos থিটা ছিল বেস বাই হাইপোটেনিয়াস। এটাকে রেসিপ্রোকাল করে দিলে হবে হাইপোটেনিয়াস বাই বেস। এটা হয়ে গেল আমার সেক থিটা। ঠিক কট থিটা যখন আমি বলবো, এই কট থিটা কিন্তু টেন থিটারই রেসিপ্রোকাল। তাহলে 1/tan থিটা মানে যদি কট থিটা হয়, তাহলে tan থিটা মানে কি ছিল? tan থিটা মানে ছিল পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দিলে কি হবে? এটাকে রেসিপ্রোকাল করে দিলে হবে বেস বাই পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে এই ছটা ফাংশন আমাকে জানতে হবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এবং তাদেরই রেসিপ্রোকাল কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এই ছটার ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো, যেখানে এই বেসের সাথে যে হাইপোটেনিয়াসের অ্যাঙ্গেলটা, যেটা খুব গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল আমি বলেছিলাম, কেননা এই অ্যাঙ্গেলটাকে বাড়ানো কমানো করা যায়। যদি আমি একটা সিঁড়ি দিয়ে যদি ওপরে উঠি, ওই সিঁড়িটা যতটা খাড়া হবে তত আমার উঠতে সুবিধা হবে, অসুবিধা হবে। তো ওই সিঁড়িটা খাড়া মানে কি? তার মানে বোঝা যাচ্ছে ওই ভূমির সাথে অতিভুজের অ্যাঙ্গেলটা কিন্তু খুব বেশি। এই ভূমির সাথে অতিভুজের অ্যাঙ্গেল যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আমার ওই সিঁড়িতে উঠতে খুব সমস্যা হবে। তার মানে এখানেও ত্রিকোণমিতি কাজে লেগে যাচ্ছে। এখানেও ত্রিকোণমিতি কি কাজে লেগে যাচ্ছে? ভূমির সাথে অতিভুজের কোণটাকে বড় রাখলে দেখা যাবে যে আমার উঠতে অসুবিধা হচ্ছে, কোণটাকে ছোট করলে কিন্তু আমার উঠতে সুবিধা হবে। কোণটা ছোট করবার জন্য আমাকে এই নিচের ভূমির দূরত্বটাকে বাড়াতে হবে, অর্থাৎ আমার স্পেসটা আরো বেশি লাগছে। ঠিক আছে? আর কোণ যদি ছোট করতে চাও, কোণ যদি বড় করতে চাও, তাহলে তোমাকে এই স্পেসটা কমালেই চলবে। অর্থাৎ কম স্পেস যদি থাকে সেই বাড়িগুলোতে দেখবে সিঁড়ি একটু খাড়া করা হয়। তার মানে সিঁড়ির সাথে অর্থাৎ যেটা অতিভুজের কাজ করছে আমার এখানে, ওই অতিভুজের সাথে ভূমির যে কোণটা সেটা দেখবে খেয়াল করে একটু বড় রাখা হয়, একটু বেশি রাখা হয়। এই কোণটা তাই খুব গুরুত্বপূর্ণ ওই বাড়িতে সিঁড়ি বানাতে গেলে। অর্থাৎ ওখানেও আমার ত্রিকোণমিতি কিন্তু কাজে লাগছে। ত্রিকোণমিতির একটা অ্যাপ্লিকেশন তুমি ওখানেও পাবে। তো বেসের সাথে হাইপোটেনিয়াসের যে অ্যাঙ্গেলটা হচ্ছে তার উপরেই এই ছটা সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই ছটা ফাংশন অ্যাপ্লাই করা হচ্ছে। এই ছটা ফাংশন আর কিছুই না, এগুলো সব অ্যাঙ্গুলার ফাংশন। এবং এই অ্যাঙ্গেলের সাথে আমি সাইড, ত্রিকোণমিতিতে ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের যে সাইড গুলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে সাইড গুলোর একটা রেশিও পাচ্ছি। এই সাইড গুলোর রেশিও থেকেই কিন্তু আমি এই অ্যাঙ্গেল গুলোর ফাংশন গুলোকে তৈরি করা যাচ্ছে। ঠিক আছে? এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ত্রিকোণমিতিক অভেদাবলী। এক্ষুনি বললাম ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। এগুলো সব কিন্তু এক একটা বাহুর অনুপাত, তার মাধ্যমে আমি কি পেলাম? ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলস গুলো। তো এখন বলবো হচ্ছে ত্রিকোণমিতিক আইডেন্টিটিস অর্থাৎ অভেদাবলী সম্পর্কে। অভেদাবলী মানে কতগুলো সূত্র। এই সূত্র বিভিন্ন রকম ভাবে হতে পারে। আমরা মনে রাখবো মাত্র তিনটে সূত্র, তার উপরেই কিন্তু বেস করে আরো সূত্র বানানো যেতে পারে, সেগুলো অত মনে রাখবার দরকার নেই। আমাদের শুধু এটা মাথায় রাখবে ত্রিকোণমিতির এই ছটা ফাংশন মনে রাখতে হবে। ছটা ফাংশনও আমি মনে রাখতে বারণ করছি, আমি মাত্র বলছি তিনটে ফাংশন মনে রাখো, বাকি তিনটে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস, আর ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। আর কোসেক থিটা হলো সাইন থিটার রেসিপ্রোকাল, সেক থিটা হলো কস থিটার রেসিপ্রোকাল এবং কট থিটা হলো ট্যান থিটার রেসিপ্রোকাল। আমি ট্যান থিটাকে যা ভাববো সেটাকে রেসিপ্রোকাল করে দিলেই আমি কট থিটাকে পেয়ে যাব। তো যাই হোক, এখন আমি যেটা করতে চলেছি সেটা হলো এই আইডেন্টিটিস গুলো বের করব।
অর্থাৎ আইডেন্টিটিস গুলো বলতে কি কি দেখা যাক। 1 নম্বর হচ্ছে আমরা একটা আইডেন্টিটিস লিখছি, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখা যাক এর মানটা কি হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানটা কি হয়। আচ্ছা, আমরা যখন এটাকে লিখবো তখন কিন্তু সাইন থিটার হোল স্কোয়ারও লিখতে পারি অথবা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। আমরা কিন্তু সাইন থিটা স্কোয়ার এরকম ভাবে কিন্তু লিখবো না, এর মানে বোঝাচ্ছে অ্যাঙ্গেলটা স্কোয়ার করা হয়েছে। আসলে না, তা নয়। যখন আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনটার যখন স্কোয়ার করা হচ্ছে তখন আমার এইভাবে লেখা হয় সাইন থিটার হোল স্কোয়ার, এমন ভাবে লেখা যেতে পারে, অথবা সাইন স্কোয়ার থিটা এইভাবে লেখা যেতে পারে। আমি কিন্তু এইভাবে লিখবো না, সাইন থিটা স্কোয়ার ব্যাপারটা কিন্তু আলাদা। সাইন থিটা স্কোয়ার মানে অ্যাঙ্গেলটার কিন্তু স্কোয়ার হয়ে যাচ্ছে। যাই হোক, যেটা বলার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কি হয় আমরা দেখব। আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা অর্থাৎ সাইন থিটা মানে কি আমরা জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখানে পারপেন্ডিকুলার কি আছে, এখানে পারপেন্ডিকুলার আছে এবি আর হাইপোটেনিয়াস আছে এসি। তাহলে সাইন স্কোয়ার থিটা আছে যেহেতু, তাই আমি এই জিনিসটার কি করে দেবো, স্কোয়ার করে দেবো। একই রকম ভাবে কস থিটা মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস, মানে ছবি অনুযায়ী বিসি বাই এসি। কস স্কোয়ার থিটা আছে বলে আমি এটার কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এই স্কোয়ার গুলোকে একটু ব্রেক করে দিই। একটা হচ্ছে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো, এখানে এসি স্কোয়ারটা লসাগু হচ্ছে, এলসিএম যেটাকে বলছে। নিউমারেটর যেটা দাঁড়াবে সেটা হলো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কি হলো, এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। এখানে খেয়াল করে দেখো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমরা জানি কি হয়, এসি স্কোয়ার হয়। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, বা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার বা অতিভুজের স্কোয়ার। তাহলে আমার এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের জায়গায় কি লিখবো হলো গিয়ে এসি স্কোয়ার, আর নিচে আছে আমার এসি স্কোয়ার। ক্যান্সেল হয়ে গেল, কত আসলো ভ্যালু আসলো 1। তাহলে এটা একটা আইডেন্টিটি আমি পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কি হয়, এর ভ্যালু হয় 1। সিমিলারলি আমি আরো দুটো আইডেন্টিটি একই ফর্মুলা একই স্টেপ দিয়ে আমি এই আরো দুটো আইডেন্টিটি অ্যাপ্লাই করতে পারি। সেগুলো কি কি, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, আর 3 নম্বরটি হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এই যে আইডেন্টিটি গুলো খুব ইম্পর্টেন্ট একটা আইডেন্টিটি। এবার কথা হলো, এই আইডেন্টিটি গুলো দিয়ে কিন্তু আমি আরো অনেক কিছু তৈরি করতে পারি, আরো অনেক রকমের ভাবে এই আইডেন্টিটি গুলোকে লেখা যেতে পারে। সেগুলো কিভাবে, যেমন আমি যদি বলি ফার্স্ট যে আইডেন্টিটিটা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে কস স্কোয়ার থিটাটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে কিন্তু এটাকেও আমি আরেকটা ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারি, কিন্তু আমরা এটাকে মনে রাখবো, আমরা মনে রাখবো মাত্র এই 3টে ফর্মুলা, এগুলোর ওপর বেস করে কিন্তু এগুলো আসছে। যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওটাকে সিম্পলিফাই করে কিন্তু আমি বাকিগুলোকে আনতে পারবো। বা আমি যদি এদিকে স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে কিন্তু আমার এদিকে রুট ওভার হয়ে গেল, √1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও কিন্তু আমি আর একটা ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারি। সিমিলারলি আমি যদি বলি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1, এই আইডেন্টিটি থেকে বলা যায় সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এবং আমি যদি এখানে স্কোয়ারটাকে তুলে দিই তাহলে কি হবে, এদিকে আমার আবার রুট চলে আসবে। ক্লিয়ার?
তাহলে এদিকে বোঝা যাচ্ছে যে আমার এই আইডেন্টিটি গুলো ইউনিভার্সাল, এই আইডেন্টিটি গুলো কিন্তু এই তিনটে আইডেন্টিটি গুলো থেকেই কিন্তু আমি বাকি অনেক রকমের ফর্মুলা অনেক রকম ভাবে তৈরি করতে পারি। আমি যদি এই যে tan স্কয়ার থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছিলাম, সেটা না করে আমি যদি এখানে sec স্কয়ার থিটা ওই দিক থেকে 1টাকে লেফট হ্যান্ড সাইডে আনি, আর tan স্কয়ার থিটাটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, এখান থেকেও আরো একটা কিছু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো জিনিস আমি মনে রাখবো না, আমি কি করব, শুধুমাত্র এই তিনটে ফর্মুলা মনে রাখবো, যেগুলো থেকে আমার বাকি জিনিসগুলো তৈরি করা যাবে। ঠিক আছে? তো আমার যদি কোনো অঙ্ক থাকে যেখানে এই ফর্মুলাগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাচ্ছে, তোমরা মাথায় রাখবে এই তিনটে ফর্মুলা যদি মনে থাকে, তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো ওখানে বসে কিন্তু তৈরি করাটা খুব একটা সমস্যা হবে না। তো এই হলো আমার, কিচ্ছু কঠিন কিছু না। ওই 6টা ফাংশন আমরা পড়লাম, যে 6টা ফাংশনের মধ্যে আমার কি কি রয়েছে, প্রত্যেকটা সাইডের রেশিও রয়েছে, আর এই তিনটে মাত্র আইডেন্টিটি আমাদের মনে রাখলে এই চ্যাপ্টারটা আপাতত উতরে যাবে। এই চ্যাপ্টারটাতে কি ধরনের অঙ্ক আসে? দু রকমের অঙ্ক আমি এই চ্যাপ্টারটা থেকে পাবো। সেটা হলো এই আইডেন্টিটি অ্যাপ্লাই করে করা যেতে পারে এক ধরনের অঙ্ক, আর একটা হচ্ছে মান নির্ণয় বলে একটা প্রবলেম দেয়। অর্থাৎ এখানে আমার লাগবে হলো ট্রিগোনোমেট্রিক টেবিলস। তোমাদের যে পাঠ্য বই, সেখানে ওই ট্রিগোনোমেট্রিক টেবিলস দেখবে করা আছে। অর্থাৎ আমার এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির জন্য এই যে 6টা ফাংশন, এই 6টা ফাংশনের ভ্যালুগুলো দেখবে একটা টেবিল মতন করা আছে। খুব কঠিন ওই টেবিলটা, তাই না? টেবিলটা কেন কঠিন? তার কারণ হচ্ছে ওই টেবিলটা মনে থাকে না। তাহলে পরীক্ষার হলে কি আমি টেবিলটা ভুলে গেছি, তাহলে আমি পরীক্ষার হলে বসে টেবিলটাকে কি করে তৈরি করব? তো দেখা যাক, তারও একটা টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে। কিরকম? আমরা 0, 1, 2, 3 আর 4 এই কটা নাম্বার লিখে দিলাম। সব কটা নাম্বারকে আমি 4 দিয়ে ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব? 4 দিয়ে ডিভাইড করে নেব। করার পরে সব কটাকে রুট করে দেব। সব কটাকে আমি রুট করে দেব। ক্লিয়ার? করলে কি আসবে? এখান থেকে দেখা যাচ্ছে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি পাচ্ছি 0। এই ভ্যালুটা কত হচ্ছে? এই ভ্যালুটা আসছে হাফ। এই ভ্যালুটা কত আসছে? এই ভ্যালুটা আসছে, এটাকে ক্যালকুলেট করলে হবে যে 2 আর 4 ক্যান্সেল করলে 1/2, তার মানে এটা 1/√2। এটাকে ক্যালকুলেট করলে আসবে √3/2, আর এখানে 4 4 ক্যান্সেল, এর ভ্যালু আসলো 1। একটু ভালো করে খেয়াল করে দেখবে, তোমাদের যে পাঠ্য বইতে যে টেবিলটা, ট্রিগোনোমেট্রিক টেবিলটা আছে, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে সাইনের ভ্যালুগুলো। অর্থাৎ আমি যদি এখানে লিখি 0 ডিগ্রি, তার ভ্যালু হচ্ছে সাইন 0 ডিগ্রি হলো 0, সাইন 30 ডিগ্রি হলো হাফ, সাইন 45 ডিগ্রি হলো 1/√2, সাইন 60 ডিগ্রি হলো √3/2 এবং সাইন 90 ডিগ্রি হলো 1। তাহলে আমরা এটা পেলাম। সিমিলারলি আমি কস কি করে পাবো? যখন আমি কস বার করব, তখন এই যে টেবিলটা আমি লেফট হ্যান্ড সাইড থেকে লিখেছি, ওটাকেই উল্টো রেসিপ্রোকাল করে দিই। রেসিপ্রোকাল মানে রিভার্স করে দিই, মানে রাইট সাইড থেকে লেখা শুরু করি। অর্থাৎ এখানে লিখবো 1, এখানে লিখবো √3/2। তারপর ব্যাপারটা কিন্তু এইভাবে যাচ্ছে, এখানে লিখবো 1/√2, তারপরে গিয়ে হাফ, তারপরে গিয়ে 0। আমার তৈরি হয়ে গেল কসের টেবিল। আর বাকি কি থাকে? ট্যান এর টেবিল। আমি বলেছিলাম কি সাইন, কস আর ট্যান মনে রাখবো, বাকি তিনটে আমাকে মনে রাখতে হবে না। তাহলে ট্যান এর টেবিলটা কেমন ভাবে হবে? ট্যান এর টেবিল করবার সময় আমি একটু বলে দিই যে আমরা দেখেছিলাম সাইন থিটা মানে হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস।
আর কস থিটা মানে হলো বেস বাই হাইপোটেনিয়াস। যদি এই দুটোকে ডিভাইড করি, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা যদি করি, তাহলে আমার দাঁড়াবে পি বাই এইচ ডিভাইডেড বাই বি বাই এইচ। এইচ এইচ ক্যান্সেল, পড়ে থাকছে পি বাই বি বি। অর্থাৎ পি বাই বি মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই বেস মানে কি? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমার এখানে সাইন থিটা আর কস থিটার রেশিওকে আমি বলছি ট্যান থিটা। তো খেয়াল করে দেখো, 0/1, ট্যান 0 যখন বার করব 0/1 কি আসবে? 0। ট্যান 30 যখন বার করব হাফ ডিভাইডেড বাই √3/2 কত আসবে? 1/√3। সিমিলারলি ট্যান 45 যখন বার করব 1/√2 বাই 1/√2 1। ট্যান 60 যখন বার করব √3/2 বাই 1/2 কত আসবে? অনলি √3। আর এখানে ভালো করে খেয়াল করে দেখো, ট্যান 90 ডিগ্রি 1/0, 1 ডিভাইডেড বাই 0, কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করা যায় না। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। অনেকে ইনফিনিটি বলে, ভুল বলে। অনেকে এই জিনিসটাকে ইনফিনিটি বলে। আসলে ইনফিনিটির ডেফিনেশন আলাদা, অসংজ্ঞাত বা আনডিফাইন্ডের ডেফিনেশন আবার আলাদা। ইনফিনিটি মানে হলো একটা লার্জ নাম্বার, কোথাও শেষ নেই। আমাদের মহাবিশ্ব ইনফাইনাইট, কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা কেউ জানি না। একটা লার্জ, একটা হিউজ একটা জিনিস বোঝাচ্ছে ইনফিনিটি। তার কোনো শেষ নেই, অর্থাৎ অসীম। ইনফাইনাইট বাংলায় যেটাকে বলে অসীম, কোনো সীমা নেই, কোনো বাউন্ডারি নেই তার, ওটাকে বলা হয় ইনফিনিটি। ছোট করে বললে, কেননা ইনফিনিটির ডেফিনেশন তোমরা পরবর্তীকালে বড় হলে আরো অনেক ভালোভাবে অনেক কিছু ভাবে জানতে পারবে। কিন্তু অসংজ্ঞাত মানে আনডিফাইন্ড, ওটাকে ডিফাইন করা যায় না, ওর কোনো মানে হয় না, ওর কোনো মিনিং নেই, মিনিংলেস জিনিস, ওই জিনিসটাকে বলা হয় অসংজ্ঞাত। 0 দিয়ে কাউকে ডিভাইড করা যায় না, আনডিফাইন্ড, যার জন্য ওটাকে আমরা বলছি অসংজ্ঞাত। আচ্ছা, আমি কি বললাম? তাহলে এদিকে ফিরে আসি। সাইন কস ট্যান, সাইন কস ট্যানের টেবিলটা যদি আমার মনে থাকে, তাহলে আমি কিন্তু সাইনের রেসিপ্রোকাল কোসেকের টেবিল মনে রাখতে পারবো, সেকের টেবিল মনে রাখতে পারবো, ট্যানের টেবিল মনে রাখতে পারবো। কেন? এগুলো হচ্ছে এদেরই উল্টো। যদি আমি দেখি এখানে কোসেক যদি রাখি, আমার কিন্তু তিনটেই মনে রাখতে হবে, বাকিগুলো মনে রাখার দরকার নেই, আমি তাও এখানে লিখছি। বাকিগুলো কেন মনে নেই খেয়াল করে দেখো, যখন আমরা কোসেক 0 বার করব, এখানে সাইন 0 কি আছে? আমরা ভাববো সাথে সাথে সাইন 0 কত হয়? সাইন 0 হয় 0। তার মানে ও রেসিপ্রোকাল করে দিই, অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। কোসেক 30 তার মানে সাইন 30 এর রেসিপ্রোকাল 2। কোসেক 45 তার মানে সাইন 45 এর রেসিপ্রোকাল মানে √2। কোসেক 60 তার মানে সাইন 60 এর রেসিপ্রোকাল 2/√3। কোসেক 90 তার মানে সাইন 90 রেসিপ্রোকাল 1। নেক্সট সেক, সেক হলো কসের রেসিপ্রোকাল, আমরা জানি cos 0 হচ্ছে 1, ওটাকে রেসিপ্রোকাল করে দিলে 1। cos 30 হলো √3/2, ওটাকে রেসিপ্রোকাল করে দিলে হবে 2/√3। cos 45 হলো 1/√2, ওটাকে রেসিপ্রোকাল করে দিলে হবে √2। সিমিলারলি cos 60 হলো হাফ, ওটাকে রেসিপ্রোকাল করলে 2, এবং cos 90 হলো 0, ওটাকে রেসিপ্রোকাল করে দিলে আবার সেই অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। নেক্সট cot, cot 0 হলো tan 0 রেসিপ্রোকাল, আনডিফাইন্ড। cot 30 হলো tan 30 রেসিপ্রোকাল √3। cot 45 হলো tan 45 এর রেসিপ্রোকাল 1। cot 60 হলো tan 60 রেসিপ্রোকাল 1/√3, এবং cot 90 tan 90 রেসিপ্রোকাল
অর্থাৎ অসংজ্ঞাতকে যদি উল্টে দিই মানে 1/আনডিফাইন্ড, ওটাকে আমি আবার 0 বলতে পারি। ঠিক আছে, তো এই ট্রিগোনোমেট্রিক টেবিলটা মনে রাখতে হবে। ট্রিগোনোমেট্রিক টেবিলটা মনে রাখার একটা উপায় আমি বললাম, যদি পরীক্ষার হলে মনে না থাকে ওই একটা উপায় তোমরা ইউজ করতে পারো। শুধুমাত্র সাইন কস ট্যান, আর কিছু আমার মনে রাখার দরকার নেই। যদি এটা মনে থাকে যে কোসেক সেক কট কিন্তু সাইন কস ট্যানেরই রেসিপ্রোকাল, না হলে কিন্তু করা যাবে না। ক্লিয়ার? তাহলে এই রকম টাইপের অর্থাৎ ট্রিগোনোমেট্রিক টেবিল সংক্রান্ত কিছু অঙ্ক থাকে, সেগুলো হচ্ছে মান নির্ণয় বলে লেখা থাকে। সেখানে ভ্যালুগুলোকে পুট করতে হয়, এই ভ্যালুগুলো মুখস্থ করে ভ্যালুগুলোকে পুট করতে হয়, তারপর ক্যালকুলেশন করে একটা ভ্যালু বেরায়, ওটা একটা। আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, অর্থাৎ ওই আইডেন্টিটি, যে তিনটে আইডেন্টিটি লিখলাম, ওই তিনটে আইডেন্টিটির অ্যাপ্লিকেশন করতে হয়। এবং এখানে কিন্তু অ্যালজেব্রারও কাজে কিন্তু লাগবে। ঠিক আছে, তো ওই আইডেন্টিটি অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারে ম্যাথ আছে, আর এই ভ্যালু পুট করে এই চ্যাপ্টারে ম্যাথ আছে। তো আমি কিছু ম্যাথ আমি আগের দিনের মতন রাশি বিজ্ঞানে যেরকম এরকম একটা সেট তৈরি করে দিয়েছিলাম তোমাদের জন্য, এরকম আর একটা ট্রিগোনোমেট্রিক সেট তৈরি করেছি, ইম্পর্টেন্ট লিস্ট, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিস্ট ধরে তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই হবে। তাহলে কিন্তু কোনো রকম ট্রিগোনোমেট্রি নিয়ে মাধ্যমিকের আগে কোনো রকম প্রবলেম হবে না। তো আমি এখান থেকে কিছু বেছে কিছু ম্যাথ করাচ্ছি, যেগুলো করলে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে সমস্ত রকম আইডিয়া হয়ে যাবে। সমস্ত রকম অঙ্ক একবার করে করে দিচ্ছি। তো দেখা যাক। আমি তার আগে প্রথমেই যেটা করব, এই যে ভ্যালুগুলো আমরা শিখলাম, এই ভ্যালুগুলো দিয়ে আমরা কি অঙ্ক করতে পারি, এর অঙ্কগুলো কেমন হবে। কয়েকটা ম্যাথ আমি এখানে তুলে নিচ্ছি, তো দেখা যাক। প্রথমত এই ম্যাথটা ইভ্যালুয়েট, মান নির্ণয় করতে হবে এখানে। 5 cos স্কোয়ার পাই বাই 3 প্লাস 4 sec স্কোয়ার পাই বাই 6 মাইনাস 10 স্কোয়ার পাই বাই 4 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 6। এই পাই ব্যাপারটা কিন্তু কোন পরিমাপের ধারণাতে করানো হয় ন্যাচারালি। এই পাইটা কি জিনিস? পাই হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্টের দুটো পদ্ধতি আছে, একটা ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল প্রসেস, যেটাকে যেটাকে আমরা ডিগ্রি দিয়ে ডিনোট করি, অর্থাৎ ওইখানে কিন্তু অ্যাঙ্গেল মেজারমেন্টের ইউনিট হলো ডিগ্রি। আর এখানে আমরা পাই লিখব, যেটা রেডিয়ানের প্রসেসটাকে বলা হয় পাই। এই পাই হলো গিয়ে রেডিয়ানের, এই পাইটাকে ইউজ করা হচ্ছে। তো এইখানে আমরা এই সাইনটাকে ইউজ করব সি, অর্থাৎ আমি যদি বলি পাই সি, তার মানে বোঝাচ্ছে ওটা পাই রেডিয়ান। রেডিয়ান হচ্ছে তোমরা জানো কোন পরিমাপের এসআই একক, অ্যাঙ্গেল মেজারমেন্ট করার এসআই ইউনিট হচ্ছে কি পাই। এই পাই আর মানে রেডিয়ান, অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, এদের মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি? পাই রেডিয়ান হলো 180 ডিগ্রি। তার মানে আমরা যেখানে যেখানে পাই দেখতে পাবো সেটা 180 ডিগ্রি লিখে দেবো। কোন পরিমাপের ধারণা যে চ্যাপ্টারটা, এখানে বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। তো পাই রেডিয়ান এর মানে কি 180 ডিগ্রি। যেখানে আমি পাই দেখবো সেখানে পরিষ্কার 180 ডিগ্রি বসিয়ে দেবো, দিয়ে দেখবো যে কি হয়। তো দেখা যাক। দেখো একটু খেয়াল করে, এটা কিন্তু একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি অ্যাপ্লাই করা যাচ্ছে। তো আমরা এখানে আইডেন্টিটি অ্যাপ্লাই আপাতত করব না, যেহেতু জিনিসটা আমি পুরো বেসিক থেকে বলার চেষ্টা করছি। আচ্ছা, পাই কস কস স্কোয়ার পাই বাই 3, তাহলে আমি প্রথমে আমি এই পাই এর ঝামেলাটা রাখবো, পাই এর জায়গায় 180/3 পুট করলাম, প্লাস 4 sec স্কোয়ার পাই বাই 6। পাই এর ঝামেলা রাখবো না বলেছি, তাই 180 ডিগ্রি এখানে পুট করলাম। tan স্কোয়ার পাই বাই 4 মানে tan স্কোয়ার 180 ডিগ্রি বাই 4। নেক্সট নিচে সাইন স্কোয়ার 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6
cos স্কোয়ার 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6। তাহলে আমার কি বেরোচ্ছে, এখানে একটু ক্যালকুলেশন করি। 3 আর 180 ক্যান্সেল করলে 60, এখানে 6 আর 180 ক্যান্সেল করলে 30, 4 আর 180 ক্যান্সেল করলে 45, এখানেও তাই 60 30। তাহলে কি দাঁড়ালো, আমার দাঁড়ালো 5 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 4 sec স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 45 ডিগ্রি, নিচে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি। ট্রিগোনোমেট্রিক টেবিলটা তোমরা একটু পাশে খুলে বসো, তাহলে ভ্যালুগুলো বুঝতে সুবিধা হবে। এখানে cos 60 আছে, cos 60 এর ভ্যালু কি, cos 60 এর ভ্যালু হলো 1/2, sin 30 যা ছিল cos 60 তাই, অর্থাৎ cos 60 আমরা লিখছি 1/2, স্কোয়ার আছে তাই আমি স্কোয়ারটা দিলাম। sec 30 কি হবে, sec 30 অর্থাৎ আমরা ভুলে গেছি sec 30 কি, তাহলে আমরা কি মনে রেখেছিলাম, আমরা মনে রেখেছি cos 30 এর ভ্যালু কি, আমরা cos 30 এর ভ্যালু জানি √3/2, তাহলে sec 30 ঠিক তার রেসিপ্রোকাল হয়ে যাবে 2/√3, অর্থাৎ তার স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম। মাইনাস tan 45 এর ভ্যালু হলো 1। আর এখানে আমি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি অ্যাপ্লাই করব। আমরা কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়। তাহলে এইটা এখানে যদি অ্যাপ্লাই করি সাইন স্কোয়ার 60, আচ্ছা না এখানে সেটা অ্যাপ্লাই করা যাবে না, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে, তাহলে আমাকে ভ্যালুই পুট করতে হবে। তাহলে সাইন 60 ভ্যালু কি, √3/2 এর হোল স্কোয়ার প্লাস কস 30 এর ভ্যালু হলো, cos 30 এর ভ্যালু হলো, cos 30ও আমার √3/2 তার হোল স্কোয়ার লিখলাম। এই ফর্মুলা এখানে কাজে লাগছে না তাই এটা মুছে দিলাম। তো কত হবে এগুলো, এবার একটু জাস্ট দেখো ভ্যালু বসানো হয়ে গেছে, এবার ক্যালকুলেশনটা নিজের হাতে। ক্যালকুলেশন যদি করা যেতে পারে তাহলে এই অঙ্ক কিন্তু একদম কমপ্লিট। তো কি হচ্ছে এখানে, এখানে আছে আমার 5 × 1/4 প্লাস 4 × 4/3 মাইনাস 1, নিচে আসবে আমার 3/4 প্লাস 3/4। এটাকে করলে কেমন আসবে, এটা আসছে আমার 5/4 প্লাস 16/3 মাইনাস 1। এখানে যদি আমার 3/4 প্লাস 3/4 করি তাহলে কি হবে, তাহলে হবে 2 × 3/4, দুবার আছে তাই টোয়াইস × 3/4। এখানে আমি একটু এলসিএম করব, 4 আর 3 এর এলসিএম হয় 12, ক্যালকুলেশন করলে ওপরে কত আসবে, 4 3 যা 12, 15 প্লাস 64 মাইনাস 12, আর এখানে আসছে 6/4। তো আমি একটু ক্যালকুলেশন করব, এখানে 79 মাইনাস 12 ডিভাইডেড বাই 12 × 6/4, 4 আর 12 ক্যান্সেল করে 3 পেলাম, এখানে আসলো আমার 18, আর ওপরে কত হবে 67/18। এবার আমি এটাকে জাস্ট মিক্স ফ্র্যাকশনে বার করে দেবো। মিক্স ফ্র্যাকশনে তোমরা বার করতে পারবে, আমি আর করলাম না। মিক্স ফ্র্যাকশনটা বের করলে আমার কিন্তু আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই একটা প্রবলেম ছিল। এবার চলো নেক্সট প্রবলেম এরকম টাইপেরই আর একটা মান নির্ণয়ের অঙ্ক আমরা দেখে নিই। এরকমই আর একটা মান নির্ণয়ের অঙ্ক দেখে, এই একটা ম্যাথ আছে, সাইন স্কোয়ার π/3 মাইনাস সেক স্কোয়ার π/4 মাইনাস কোসেক স্কোয়ার π/4 প্লাস কট π/4। আচ্ছা একটু মেনশন করা মনে নেই আমার, আগের যে ম্যাথটা এটা কিন্তু প্রিভিয়াস 2023 ইয়ারে এসেছিল।
আর এই যে ম্যাথটা আমি লিখলাম এটা কিন্তু 2011-এ লাস্ট এসেছিল। তো দেখা যাক এই ম্যাথটা আমি কি করে সলভ করি। সিমিলারলি ওই একই কাজ করব, পাই এর ভ্যালু 180 ডিগ্রি আগে পুট করব। সমস্ত জায়গায় পাই এর জায়গায় 180 ডিগ্রি পুট করলাম। তাহলে কি হবে, এখানে ক্যালকুলেশন করলে আসবে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এখানে ক্যালকুলেশন করলে আসবে সেক স্কোয়ার 45 ডিগ্রি, এখানে ক্যালকুলেশন করলে আসবে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি, এবং এখানে ক্যালকুলেশন করলে আসবে কট 45 ডিগ্রি। সাইন 60 ভ্যালু আমরা জানি √3/2 মাইনাস, আচ্ছা সাইন স্কোয়ার 60 ছিল তাহলে আমার এটা স্কোয়ার হবে, সেক 45 হলো √2 তার স্কোয়ার, কোসেক 45 হলো এটার ভ্যালু আমার √2 তার স্কোয়ার, প্লাস কট 45 হলো 1। ক্যালকুলেশন √3/2 এর হোল স্কোয়ার করলে আসবে 3/4 মাইনাস √2 এর স্কোয়ার 2, এখানেও √2 এর স্কোয়ার 2 প্লাস 1, দেন 3/4 মাইনাস 3, এলসিএম করছি 4, উপরে 3 মাইনাস 12 দ্যাট ইজ মাইনাস 9/4। এইটা হবে আমার ফাইনাল অ্যান্সার। যেরকম আসবে তার উপর ক্যালকুলেশন, তাও তোমরা একবার চেক করে নেবে, প্রসেস কিন্তু এটাই। নেক্সট আমি আরো কিছু এরকম প্রবলেম করতে চাইছি, যেমন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি থেকে যে প্রবলেমগুলো হয়, প্রচুর প্রবলেম হয় এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি থেকে, তার একটা প্রবলেম আমি করব। ফার্স্ট অফ অল এই ম্যাথটা, তাহলে মান নির্ণয় সম্পর্কে কিন্তু আশা করি কোনো ডাউট থাকার কথা না। আমরা যেরকম যেরকম ভ্যালু পাবো সেখানে আমরা ওই ভ্যালুগুলোকে পুট করে দেব, তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু আমার হয়ে যাবে। নেক্সট একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি এই চ্যাপ্টার থেকে। দেওয়া আছে cos স্কোয়ার 30 ডিগ্রি, সরি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ tan স্কোয়ার থিটার ভ্যালু চেয়েছে। এই ম্যাথটা tan স্কোয়ার থিটার ভ্যালু কি হবে সেটা জানতে চেয়েছে। তো আমরা সিম্পল ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি এখানে অ্যাপ্লাই করব। cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটা কিন্তু কারোর ফর্মুলা নয়। আমরা তাহলে কি করব, আমরা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, একটু আগে আমি আইডেন্টিটিটা বলেছিলাম cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 যদি হয়, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটাকে আমি যদি বের করি তাহলে কিন্তু 1 মাইনাস cos স্কোয়ার থিটা হবে। তাহলে আমি কি লিখবো, সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এই ওই আইডেন্টিটি থেকেই কিন্তু আমি সাইন আর কসের যে রিলেশন রয়েছে, একটাই আইডেন্টিটি, সাইন আর কসের মধ্যে যে রিলেশন ওখানে একটাই আইডেন্টিটি, সেটা হচ্ছে এটা। সিমিলারলি সেক আর ট্যান দিয়ে একটাই আইডেন্টিটি, কোসেক আর কট দিয়ে কিন্তু ওই একটাই আইডেন্টিটি। তাই আমার আইডেন্টিটি চিনতে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। নেক্সট এখান থেকে cos স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ হচ্ছে, cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হবে 2 cos স্কোয়ার থিটা is equals to half plus 1, then cos স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা equal to, এটা এলসিএম করলে আসবে 3/2, then cos স্কোয়ার থিটা equals to 3/4, 2টা রাইট সাইডে চলে গেল, 3/4। এখান থেকে আমি যদি সাইন স্কোয়ার থিটা বার করি, কেন সাইন স্কোয়ার থিটা বার করবো, তার কারণ আমার tan স্কোয়ার থিটার ভ্যালু জানতে চাইছি। এখানে খেয়াল করো tan স্কোয়ার থিটা মানে কিন্তু tan থিটা মানে আমি বলেছিলাম tan থিটা মানে কিন্তু সাইন থিটা আর cos থিটার রেশিও। তার মানে tan স্কোয়ার থিটা মানে কি হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা। তাহলে আমি কস স্কোয়ার থিটার ভ্যালু জানি, সাইন স্কোয়ার থিটার ভ্যালু জানি না। তাহলে কস স্কোয়ার থিটা মানে আমি আবার লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি যদি 1 মাইনাস 3/4 আর রাইট সাইডে সাইন স্কোয়ার থিটাটাকে নিয়ে যাই, তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা মানে কি 1/4, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 1/4। দেন সাইন স্কোয়ার থিটার ভ্যালু বসাবো 1/4, কস স্কোয়ার থিটার ভ্যালু বসাবো 3/4, 4 4 ক্যান্সেল, টেন স্কোয়ার থিটার পারফেক্ট যে ভ্যালুটা আসলো সেটি কি 1/3। ক্লিয়ার? নেক্সট আমি আর একটা প্রবলেম তুলে নিচ্ছি এখানে। এই একটা প্রবলেম গেল, আমি নেক্সট আর একটা প্রবলেম তুলে নেব। এখানে প্রচুর প্রবলেম কিন্তু আমি দিয়েছি, আমি তার মধ্যে অনেকগুলো প্রবলেম প্রায় চেষ্টা করছি করিয়ে দেওয়ার। একটা ভালো একটা প্রবলেম দিয়েছে, সলভ করতে দিয়েছে। সলভ সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস রুট 3 বাই 1 প্লাস রুট 3। এখানে সলভ করতে দিয়েছে মানে কিন্তু থিটার ভ্যালু আমাকে বার করতে হবে। থিটার ভ্যালু বার করব কিভাবে দেখা যাক। আমি এই রকম প্যাটার্ন যখনই দেখতে পারবো, ওপরে মাইনাস নিচে প্লাস বা ওপরে প্লাস নিচে মাইনাস, তাহলে আমরা অ্যালজেব্রার একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হলো কম্পোনেন্টো ডিভিডেন্ডো, যেটাকে বলে বাংলায় যোগ ভাগ প্রক্রিয়া। ওই কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করছি। কম্পোনেন্টো ডিভিডেন্ডো অ্যাপ্লাই করা হবে। এখানে কি হবে, সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা। তোমরা জানো আশা করি কম্পোনেন্ট ডিভিডেন্ডটা কি হয়। এখানেও আমি যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করি তাহলে কি হবে, 1 মাইনাস রুট 3 প্লাস 1 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট 3 মাইনাস 1 মাইনাস রুট 3। ক্লিয়ার? এখানে কস থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সাইন থিটা প্লাস সাইন থিটা হবে 2 সাইন থিটা ডিভাইডেড বাই মাইনাস 2 কস থিটা। আর এদিকে কি আসছে, রুট 3 ক্যান্সেল, এখানে 1 1 ক্যান্সেল, উপরে 2 নিচে হচ্ছে মাইনাস 2 রুট 3। তাহলে 2 গুলোকেও ক্যান্সেল করে দিই। তাহলে এখানে সাইন থিটা বাই কস থিটা, বোথ সাইড থেকে নেগেটিভ গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সাইন থিটা বাই কস থিটাকে আমরা কি বলতে পারবো, টেন থিটা বলতে পারবো। তাহলে টেন থিটা কত আসছে, 1/√3। আমার এখানে কিন্তু টেন থিটার ভ্যালু ফাইনালি বেরালো। আবার আমরা জানি যে 1/√3 কিন্তু টেন 30 ভ্যালু। তার মানে আমি এখান থেকে বলতে পারবো থিটা মানে হলো 30 ডিগ্রি। অর্থাৎ এখানে কি করলাম, এইগুলো কিন্তু ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ফাংশনের কখনো ডিভিশন হয় না। তোমরা হয়তো ভাবতে পারো এখানে থিটা বার করছি মানে ট্যানটা ওই পারে ডিভাইড করে দিয়েছি বা বোথ সাইড থেকে ট্যান ট্যান ক্যান্সেল করে দিয়েছি, দুটো একই কথা। কিন্তু বোথ সাইড থেকে এরকম ট্যান ট্যান ক্যান্সেল করা যায় না। ফাংশন কিন্তু এগুলো, ফাংশনের ডিভিশন হয় না, ফাংশনের ইনভার্স হয়। পরবর্তীকালে তোমরা ক্লাস 11-12 গিয়ে জানতে পারবে যে ফাংশনের ইনভার্স হয়। আসলে এখানে কি হয়, আসলে এখানে থিটা ইকুয়াল টু এই টেনটা রাইট সাইডে এরকম ইনভার্স হিসেবে কাজ করে। আর তোমরা ইন্ডিসেস অর্থাৎ সূচকের ফর্মুলা জানো, পাওয়ার -1 আর 1 অ্যাড করলে মাল্টিপ্লিকেশনের সময় অটোমেটিক্যালি কিন্তু এই পাওয়ার 0 হয়ে যায়, অর্থাৎ অনলি 30 ডিগ্রি ভ্যালুটা কিন্তু আসছে। তো যাই হোক, আমরা কিন্তু এত স্টেপ দেখানোর দরকার নেই। মনে রাখবে টেন আর টেন বোথ সাইড থেকে মনে মনে আমরা তুলে দিচ্ছি, থিটার ভ্যালু শুধু 30 ডিগ্রি লেখা হচ্ছে। এটা কিন্তু সলিউশন, একটা সলভ করলাম আমি। নেক্সট আর একটা প্রবলেম তুলে নিচ্ছি। নেক্সট চলো আর একটা প্রবলেম তুলে নেওয়া যাক। এরকমই একটা ম্যাথ। এখানে দেওয়া আছে
আচ্ছা, এই যে ম্যাথটা করলাম নোট করে নিতে পারো। এই ম্যাথটা কিন্তু যে ম্যাথটা করলাম 2014-এ লাস্ট এসেছিল। নেক্সট আর একটা ম্যাথ আমি লিখছি, tan a ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এটা দেওয়া আছে আমাকে cos a মাইনাস সাইন a বাই cos a প্লাস সাইন a এর ভ্যালু বার করতে হবে। একটু ভালো করে খেয়াল করো, যেটা বার করতে দিয়েছে সেখানে tan এর কোনো গল্প নেই, কি আছে সাইন আর cos এর গল্প আছে। তাহলে আমি ট্যানটাকে কি করে নেব, সাইন আর কসের রেশিওতে ডিভাইড করে নেব। এখানে যেটা দেওয়া আছে সেটাকে নিয়েই আমাকে কাজ করতে হবে। ট্যান এ মানে আমি লিখলাম সাইন এ বাই কস এ। সিমিলারলি আচ্ছা, নেক্সট আমি কি কাজ করব, নেক্সট আমাকে যেটা করতে হবে, এখানে ভালো করে খেয়াল করে দেখো, উপরে মাইনাস নিচে প্লাস, এইরকম প্যাটার্ন থাকলেই আমি বললাম কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা ডিভিডেন্ডো কম্পোনেন্ডো। যদি ওপরে মাইনাস থাকে তাহলে ডিভিডেন্ডো, আর যদি ডিভিডেন্ডো কম্পোনেন্ডো, আর যদি ওপরে প্লাস থাকে তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করব, বাই ডিভিডেন্ডো কম্পোনেন্ডো আমরা কি পাচ্ছি, ডিভিডেন্ডো কম্পোনেন্ডো মানে হলো ভাগযোগ প্রক্রিয়া। ডিভিডেন্ডো কম্পোনেন্ডো মানে কি, ভাগযোগ প্রক্রিয়া। কি পাচ্ছি, সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস কস এ। ওদিকে কি হবে, ওদিকে হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আনসার কি মিললো, না মিললো না। কেন, তার কারণ এখানে কস এ মাইনাস সাইন এ আছে, তাহলে আমি একটা কি করব, মাইনাস কমন নেব। অর্থাৎ আমি যদি এটাকে কস এ মাইনাস সাইন এ করতে চাই, তাহলে আমাকে রাইট সাইডেও সেম চেঞ্জটা করতে হবে, ওয়াই মাইনাস এক্স। বাকি যা আছে থাক, এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? এই আর একটা প্রবলেম করলাম, খুব ছোট ছোট প্রবলেম, এগুলো মাত্র 3 মার্কস করে দেবে, মাত্র 3 মার্কস করে দেবে এই প্রবলেমগুলো, খুব ছোট ছোট কতগুলো প্রবলেম। নেক্সট আমি একটা মান নির্ণয়ের অঙ্ক তুলে নেবো। আচ্ছা, এই অঙ্কটা কোন ইয়ারে এসছিল, লাস্ট এই অঙ্কটা এসছিল 2012-এ। নেক্সট আমি একটা মান নির্ণয়ের অঙ্ক করব, দেখা যাক। evaluate cot square 30 minus 2 cos square 30 minus 4 sin square 30 minus 3/4 sec square 45, next plus tan 45। এই আর একটা ভ্যালু আমি একটা মান নির্ণয়ের অঙ্ক তুলে নিলাম। সিম্পল, তোমাদের কাছে যদি ট্রাইগোনোমেট্রিক টেবিল মুখস্থ থাকে ভ্যালু পুট করে দেবে, ক্যালকুলেশন করবে, অঙ্ক শেষ। cot 30 আমরা কি জানি, cot 30 মানে tan 30 রেসিপ্রোকাল, অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু cos 60 মানে হাফ, তার স্কোয়ার, sin 30 অর্থাৎ হাফ, তার স্কোয়ার, 3/4 ইন্টু sec 45 অর্থাৎ √2 এর স্কোয়ার, tan 45 হলো 1। সিম্পল ক্যালকুলেশন করব, অঙ্ক কমপ্লিট। মান নির্ণয় মানে এখানে ট্রিগোনোমেট্রি কি কাজে লাগে, ট্রিগোনোমেট্রি কি কঠিন আমি বুঝতে পারছি না। ট্রিগোনোমেট্রি এই শুধু ভ্যালুগুলো যদি মুখস্থ থাকে বসিয়ে দিলাম, বাকিটা তো ক্যালকুলেশন। দেখা যাক কি হয়, √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইন্টু 1/4 মাইনাস 4 ইন্টু 1/4 মাইনাস 3/4 ইন্টু 2 প্লাস 1, 3 minus, this is half, this is minus 1, this is minus 3/2 plus 1, plus 1 minus 1 cancel। এবার সিম্পল ক্যালকুলেশন করব, যদি 2 এলসিএম হয় তাহলে কি হবে, 2 3 যা 6
-1 -3, then 2/2 that is equals to 1. ফাইনাল অ্যান্সার আমার আসলো কত? 1. নেক্সট এরকম আরো প্রবলেম তুলবো এই চ্যাপ্টার থেকে। দেখা যাক এই অঙ্কটা আরেকটা সলিউশনের অঙ্ক আমি এখানে করব। সলভ থিটা। এখানে থিটার ভ্যালু বার করতে হবে। কি আছে? 2 cos স্কয়ার থিটা। যে ম্যাথটা একটু আগে করলাম সেই ম্যাথটি কিন্তু 2013 এ লাস্ট এসেছিল। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা ইজ ইকুয়ালস টু 3। এখানে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি এমনটা দেওয়া আছে। আর থিটার ভ্যালু বার করতে হবে। এই কোশ্চেনটা লাস্ট এসেছিল 2010। তো এখানে আমি থিটা কি করে বার করব? আচ্ছা, এই যে ব্র্যাকেটে যে রিলেশনটা দিয়েছে এর মানে কি? এর মানে হচ্ছে থিটা 0 আর 90 ডিগ্রির মধ্যে লাই করছে। তোমরা ক্লাস 11 এ উঠলে একটা জিনিস শিখবে, ওখানে থিটা 0 আর 360 মধ্যে কিন্তু লাই করতে পারে। তাহলে কিন্তু সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু, ট্যান থিটার ভ্যালু এগুলো নেগেটিভ চলে আসার ব্যাপার আছে এখানে। কোথায় কোথায় নেগেটিভ হয়, কোথায় কোথায় পজিটিভ হয়, তার কতগুলো ক্যালকুলেশন, তার কতগুলো থিওরিটিক্যাল জিনিস ক্লাস 11 এ গেলে তোমরা পড়তে পারবে। এইখানে 0 আর 90 ডিগ্রি আমি একটু বলে দিই, ক্লাস 11 এ গেলে তোমরা জানতে পারবে। এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের সবকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনস কিন্তু পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেকের ভ্যালু কিন্তু পজিটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কটের ভ্যালু পজিটিভ হয়। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেকের ভ্যালু পজিটিভ হয়। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি বোঝাচ্ছে? এটা যদি 0 ডিগ্রির লাইন হয় তাহলে এটা ঘুরে এরকম ভাবে আসলে এটা হবে 90 ডিগ্রির লাইন। তাহলে এই 0 আর 90 এর মাঝখানে লাই করা মানে বোঝাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার সমস্ত ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে আমি এখানে থিটার শুধুমাত্র পজিটিভ ভ্যালু বার করব। অর্থাৎ আমাকে থিটার পজিটিভ ভ্যালু বার করতে দিয়েছে, তার জন্য এই রিলেশনটা দেওয়া আছে। এই রিলেশনটা যদি তোমরা নাও জানো তাহলেও কোনো অঙ্কে কোনো অসুবিধা হবে না সেরকম। তো আমি এখানে কি করছি? এখানে যেটা করতে হবে থিটা বার করতে হবে। কিভাবে করব? দেখো এখানে সাইন থিটা, তার সাইন থিটাটা কিন্তু লিনিয়ারে আছে। তাহলে আমি কস স্কয়ার থিটার ভ্যালু জানি, ওর ভ্যালুটা বসাবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আইডেন্টিটি অ্যাপ্লাই করলাম। কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। নেক্সট প্লাস 3 সাইন থিটা ইকুয়ালস টু 3। ক্যালকুলেশন করছি 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা minus 3 equals to 0. Then minus 2 sin square theta plus 3 sin theta, 2 minus 3 কিন্তু minus 1 হবে। আমি একটু মাইনাসটা কমন নিয়ে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। রাইট সাইডে 0 এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, ওটা 0ই থাকবে। 2 sin square theta minus 3 sin theta plus 1, বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এটাকে মিডল টার্ম করতে হবে। কিভাবে করব? 2 sin square theta এটাকে লেখা যেতে পারে মাইনাস 2 sin theta মাইনাস sin theta প্লাস 1। ক্লিয়ার? আমি এই দুটো থেকে 2 sin theta যদি কমন নিই তাহলে আসবে sin theta মাইনাস 1। আর এই দুটো থেকে মাইনাস 1 কমন নিলে আসবে sin theta মাইনাস 1। তাহলে আমার এখানে কি বেরোচ্ছে? একটা বেরোচ্ছে sin theta মাইনাস 1 আর একটা হচ্ছে 2 sin theta মাইনাস 1। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, যেটাকে সলভ করে আমি দুটো ফ্যাক্টর পেলাম। এই দুটো ফ্যাক্টর যেরকম ভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে x এর ভ্যালু বার করতাম, ঠিক সেভাবে sin থিটা বার করব। এখানে কি হবে? sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হতে পারে, অথবা
অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে আমার এখানে sin থিটা কত বেরালো? sin থিটা ভ্যালু বেরালো 1। আচ্ছা, তোমরা জানো তো 1টা sin কতর ভ্যালু? 1 হয় sin 90 ডিগ্রি ভ্যালু। তাহলে আমি 1 এর জায়গায় নেক্সট স্টেপে sin 90 লিখতে পারি। যেই লিখলাম বোথ সাইড থেকে সাইন আর সাইন মনে মনে তুলে দিয়ে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি লেখা যাবে। কিন্তু আমার এখানে রেঞ্জটা কি দিয়েছে? থিটা কি 90 ডিগ্রির সাথে ইকুয়াল আছে? এখানে অনলি লেস দ্যান দেওয়া আছে, কিন্তু ইকুয়াল সাইনটা নেই। তার মানে থিটার ভ্যালু আমার এখানে 90 ডিগ্রি নেওয়া যাবে না। তাহলে আমার থিটার একটাই ভ্যালু বেরোবে, সেটা হচ্ছে এখান থেকে 2 sin থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু 1/2, অর্থাৎ sin থিটা ইকুয়াল টু হাফ মানে sin 30 ডিগ্রি। মনে মনে সাইন সাইন তুলে দিলাম, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটাকে নিতে আমরা পাবো, যেহেতু 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, তাই থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। এগুলো আমরা লিখে দিতে পারবো, পরে লিখে দেবো দেয়ারফর থিটার একটাই ভ্যালু পেলাম, সেটা হলো 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমার নির্ণেয় সমাধান। ক্লিয়ার? অঙ্ক বোঝা গেল? নেক্সট আমি দেখি আর কোনো প্রবলেম করা যায় কিনা। এখান থেকে প্রচুর প্রবলেম আছে, এখানে আমি প্রচুর প্রবলেম ইনক্লুড করেছি। এই প্রচুর প্রবলেম একটা অঙ্ক তুলে নিচ্ছি, চলো। cot থিটা ইকুয়াল টু x/y। অঙ্কটা এমন আছে, cot থিটা ইকুয়াল টু x/y এটা দেওয়া আছে। আর এই জিনিসটা প্রুফ করতে বলেছে। কি প্রুফ করতে বলেছে? x cos থিটা মাইনাস y sin থিটা হোল ডিভাইডেড বাই x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এই অঙ্কগুলো কিভাবে করবে? এটা একটা ম্যাথ, চলো দেখা যাক এই ম্যাথটা কিভাবে করা যায়। তো আমার এখানে cot থিটা ইকুয়াল টু x/y দিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে যে জিনিসটা প্রুফ করতে দিয়েছে সেখানে কটের কোনো গল্প নেই, কি আছে? cos আর sin এর গল্প আছে। তাই সাথে সাথে আমরা কি করব? কটটাকে cos আর sin এর রেসিপ্রোকালে ভাঙবো। tan মানে কি বলেছিলাম? sin আর cos এর রেসিপ্রোকাল, এই রেশিও। আর cot মানে তাহলে কি? cot আর cos আর sin এর রেশিও। তাহলে এখানে আমার cot থিটা মানে লিখবো cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু x/y। এইটা আমি বের করে রেখে দিলাম। এবার আমি কি করতে পারি? যেটা প্রুফ করতে দিয়েছে তার বাম পক্ষ অর্থাৎ LHS টাকে লিখে দিচ্ছি। x cos থিটা মাইনাস y sin থিটা ডিভাইডেড বাই x cos থিটা প্লাস y sin থিটা। কি করা যেতে পারে? এখানে cos থিটা বাই sin থিটার ভ্যালু জানি না, তাহলে আমি নিউমারেটর আর ডিনোমিনেটর মানে ওপরে নিচে sin থিটা দ্বারা ভাগ করে দিই, অর্থাৎ x ইন্টু cos থিটা বাই sin থিটা হবে মাইনাস y ইন্টু sin থিটা বাই sin থিটা হবে। সিমিলারলি যেটা আমি ওপরে ডিভাইড করেছি সেই একই জিনিস তাহলে আমাকে নিচেও ডিভাইড করতে হবে। x হোল ইন্টু cos থিটা বাই sin থিটা প্লাস y sin থিটা বাই sin থিটা। তাহলে আমি এখানে কেন কি করলাম? ওপরে আর নিচে sin থিটা দিয়ে ডিভাইড করলাম। তাহলে কেন করলাম? তার কারণ আমি এখানে cos থিটা বাই sin থিটার ভ্যালু দেওয়া আছে x/y, সেটা এখানে বসাতে পারবো। x ইন্টু x/y মাইনাস শুধু y, এখানে sin থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচেও তাই x ইন্টু x/y প্লাস sin থিটা এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু y। তাহলে আমি একটুখানি ক্যালকুলেশন করব। এই উপরে দেখো ভালো করে, উপরে আমার y যদি লসাগু হয় কি হবে? x ইন্টু x, x স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার। নিচেও যদি আমার ওয়াই লসাগু হয় তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই গুলো ক্যান্সেল। যেটা পড়ে রয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের প্রমাণটা কিন্তু চলে এসছে, ব্যাস প্রমাণিত। এই আর একটা খুব সুন্দর প্রবলেম, শুধু আমাদের কি করতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওস, কোনো কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হচ্ছে, কোনো কোনো জায়গায় আমরা আইডেন্টিটিও অ্যাপ্লাই করছি। আরো কিছু প্রবলেম তুলে নেব, দেখা যাক। এখানে প্রচুর প্রবলেম আমি ইনক্লুড করেছি, কিছু প্রবলেম আরো তুলে নিই, দেখা যাক এই প্রবলেমটা। কি আছে প্রবলেমটায়? এই প্রবলেমটা দেওয়া আছে cos থিটা প্লাস sec থিটা, cos থিটা প্লাস sec থিটা এর ভ্যালু দেওয়া আছে 2, আর আমাকে বার করতে বলেছে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর ভ্যালু কত হবে আমাকে বার করতে দিয়েছে। তো দেখা যাক এর ভ্যালু কত হয়। cos থিটা প্লাস sec থিটা দিয়ে দিয়েছে, আমি এখানে ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যাপ্লাই করব, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিও অ্যাপ্লাই করব। প্রথমত দেখতে পাচ্ছি sec থিটা মানে কি লেখা যায়, sec থিটা কিন্তু cos থিটারই রেসিপ্রোকাল, তাহলে sec থিটা মানে আমি লিখছি 1/cos থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। নেক্সট আমি cos থিটাকে যদি এলসিএম করি তাহলে এদিকে হবে cos স্কোয়ার থিটা প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। আবার cos স্কোয়ার থিটা প্লাস 1, এই cos থিটাটাকে রাইট সাইডে নিয়ে গেলে হবে 2 cos থিটা, 2 cos থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে হবে মাইনাস 2 cos থিটা প্লাস 1, রাইট সাইড হচ্ছে 0। একটা ফর্মুলা পড়ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি cos থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। স্কোয়ার তুললে আমার ওদিকে 0 রুট হবে, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি cos থিটা ইকুয়াল টু 1। আমি ভ্যালু এখানে পুট করব, আমাকে কার ভ্যালু বার করতে দিয়েছে, cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর ভ্যালু বার করব। cos থিটার ভ্যালু 1, আচ্ছা তার আগে দেখি cos টু দি পাওয়ার 11 থিটা, sec মানে তো ঠিক করে রেসিপ্রোকাল, এটাকে তাহলে লিখতে পারবো 1/cos টু দি পাওয়ার 11 থিটা। cos থিটার ভ্যালু 1, তার মানে লিখতে পারছি 1 টু দি পাওয়ার 11 প্লাস 1/1 টু দি পাওয়ার 11। 1 এর পাওয়ার যাই থাকুক না কেন ওটা 1 হবে, 1 প্লাস 1 আলটিমেট আসছে 2। তাহলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর ভ্যালু কত পেলাম, এর ভ্যালু পেলাম 2। দেখা যাক আমি আরো কিছু প্রবলেম এখান থেকে তুলে নিতে পারি। এই প্রবলেমটা 2010-এ এসেছিল, লাস্ট একটা প্রবলেম তুলছি। দু হাজার দশে এরকম একটা প্রবলেম লাস্ট এসেছিল, প্রুফ করতে বলেছে রুট আন্ডার অফ 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা এর ভ্যালু নাকি আসবে কোসেক থিটা প্লাস কট থিটা। দেখা যাক এটা কিভাবে আসে, এটা লাস্ট 2010-এ আমার এসেছিল। তাহলে এটা কিভাবে প্রুফ করব, আমি বাম পক্ষ অর্থাৎ এলএইচএসটাকে তুলে নিচ্ছি, রুট আন্ডার অফ 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। আমি 1 মাইনাস cos থিটা যেটা নিচে আছে এই জায়গাটাতে 1 প্লাস cos থিটা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরটাকে মাল্টিপ্লিকেশন করলাম, অর্থাৎ 1 মাইনাস cos থিটা আছে, 1 প্লাস cos থিটা দিয়ে ওপরে নিচে গুণ করলাম। এখানে 1 প্লাস cos থিটা গুণ করলাম, আর ওপরেরটার সাথে 1 প্লাস cos থিটা গুণ করলে হবে 1 প্লাস cos থিটার
হোল স্কোয়ার। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে যা আছে তাই থাক আপাতত, আমি এটাকে পরে করছি 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখানে দেখা যাচ্ছে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার, এটা একটা পারফেক্ট স্কোয়ার, তার রুট করলে হবে 1 প্লাস কস থিটা, আর নিচে এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার না, তাই এটার রুটটা থেকে যায়। আর আমরা ওই আইডেন্টিটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওখান থেকে যদি আমি কস স্কোয়ার থিটাটাকে রাইট সাইডে নিয়ে যাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর রুট করে দিলে সাইন থিটার ভ্যালু পাবো, অর্থাৎ এটা কিন্তু আর কিছুই নয়, ডিনোমিনেটরে যেটা আছে সেটা কিন্তু সাইন থিটার ভ্যালু। এটাকে আমি ব্রেক করব, এটাকে লেখা যায় 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, অর্থাৎ 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মানে হলো কট থিটা। দেখো প্রমাণটা এসে অবশ্যই আসবে। ক্লিয়ার? নেক্সট আমি আরেকটা এরকমই প্রবলেম তুলে নিচ্ছি, একটা খুব ভালো একটা প্রবলেম। এই প্রবলেমটা লাস্ট এসেছিল, যেটা আমি এখন তুলবো, এই প্রবলেমটা লাস্ট এসেছিল 2023-তে। এটাও প্রুফ করতে বলেছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইড tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এটা ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। এই জিনিসটা আমাকে প্রুফ করতে দিয়েছে, তো দেখা যাক কি হয়। আমি করতে গেলে এটাকে এলএইচএস অর্থাৎ বাম পক্ষটাকে তুলে নিই। এলএইচএসটা কি আছে? tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। কি করা যেতে পারে? আমি tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 এটাকে এরকম ভাবে লিখি, আর নিচে tan থিটা মাইনাসটা যদি কমন নেওয়া যায় তাহলে এখানে আমার হয়ে যাবে sec থিটা মাইনাস 1। এবার আমি কি করতে পারি? এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, আর নিচে আছে tan থিটা মাইনাস sec থিটা মাইনাস 1, নিচে যেটা আছে তার কনজুগেট, অর্থাৎ tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 দিয়ে নিউমারেটরও গুণ করছি, মাল্টিপ্লাই করছি, ডিনোমিনেটরও মাল্টিপ্লাই করছি, অর্থাৎ উপরে কিন্তু স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি ওপরটাকে ক্যালকুলেশন করবো, আর নিচেরটা আমার ফর্মুলা, নিচেরটা a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি এর ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার tan স্কোয়ার থিটা মাইনাস sec থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার। ওপরটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ব্রেক করছি, tan স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা হোল ইন্টু sec থিটা মাইনাস 1 প্লাস sec থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার। ডিনোমিনেটরটাকেও ব্রেক করব, ডিনোমিনেটরটাকে ব্রেক করব, ওপরে লিখে দিচ্ছি tan স্কোয়ার থিটা প্লাস, এটাকে মাল্টিপ্লাই করছি 2 tan থিটা sec থিটা মাইনাস 2 tan থিটা প্লাস, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করছি sec স্কোয়ার থিটা মাইনাস 2 sec থিটা প্লাস 1, আর নিচেও তাই tan স্কোয়ার থিটা প্লাস, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করলে হবে, এটা মাইনাস হবে, sec স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস 2 sec থিটা
-1 এমন একটা জিনিস আসবে। আচ্ছা, আমরা এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটাটাকে লেখা যায়, আচ্ছা tan স্কোয়ার থিটাকে আমি tan স্কোয়ার থিটাই রাখবো, প্লাস 2 tan থিটা sec থিটা মাইনাস 2 tan থিটা। আমি এখানে sec স্কোয়ার থিটাটাকে লিখবো 1 প্লাস tan স্কোয়ার থিটা, আইডেন্টিটি অ্যাপ্লাই করলাম। sec স্কোয়ার থিটার জায়গায় লিখলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 2 sec থিটা প্লাস 1। ডিনোমিনেটরে কি থাকছে? ডিনোমিনেটরে একটা কাজ করব, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 হয়। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এর ভ্যালু 1 হয়। কিন্তু এখানে tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা আছে, তার মানে এখানে আমি -1 লিখবো, প্লাস 2 sec থিটা -1। যাই হোক, ক্যালকুলেশনটা করবো আমি এরকম একটা জায়গা থেকে, ক্যালকুলেশনটা শুরু করছি আবার এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করছি। এই দিকটা মুছে দিলাম, এটার পরে কিন্তু এই দিকে। আচ্ছা, তাহলে কি আসছে? তাহলে আমার আসছে এখানে 1 প্লাস 1 আসবে 2, অর্থাৎ 2 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা আসবে 2 tan স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা sec থিটা মাইনাস 2 tan থিটা। এইরকমই একটা জিনিস আসছে, সরি, মাইনাস 2 tan থিটা মাইনাস 2 sec থিটা, আর একটা জিনিস পড়ে আছে মাইনাস 2 sec থিটা। ডিনোমিনেটর কি আসবে? ডিনোমিনেটর আসবে 2 sec থিটা -1। তাহলে আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে সরি 2 tan থিটা 2 sec থিটা -2। আচ্ছা, ডিনোমিনেটর থেকে আমার কিন্তু 2টা কমন যাচ্ছে, তাহলে আমি লিখতে পারবো sec থিটা -1। আর এখানে আমার 2 কমন গেলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা, প্লাস 2 tan থিটা কমন গেলে হবে sec থিটা -1 মাইনাস 2 sec থিটাটাকে যেরকম আছে সেরকম রাখি। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই 2টা কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে, ওটাকে আর লিখছি না। এখানে পড়ে থাকছে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা মাইনাস 2 sec থিটা, আচ্ছা মাইনাস sec থিটা, 2 কমন নিয়ে ক্যান্সেল হয়েছে, মাইনাস sec থিটা প্লাস tan থিটা কমন নিয়ে sec থিটা -1। ডিনোমিনেটরে আছে sec থিটা -1, 2টা ক্যান্সেল হয়ে গেছে। ওপর থেকে আবার যদি আমি sec থিটাটাকে কমন নিই, তাহলে আসবে sec থিটা -1 প্লাস tan থিটা কমন নিলে sec থিটা -1। নিচে আছে আমার sec থিটা -1। তাহলে ওপর থেকে আমার sec থিটা -1 কমন, আর পড়ে থাকছে sec থিটা প্লাস tan থিটা, আর ডিনোমিনেটরে পড়ে থাকছে sec থিটা -1, যেটা ক্যান্সেল হয়ে গেল। এখন sec থিটাকে আমি লিখতে পারি 1/cos থিটা, আর tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। কেন করছি তার কারণ আমার প্রুফটা দেখব, প্রুফটা sin আর cos দিয়ে আছে। তাহলে এখানে আমি cos থিটা যদি আমি এলসিএম করি, তাহলে হবে 1 প্লাস sin থিটা। তাহলে কি দাঁড়ালো? প্রুফটা হলো কি? তো এই যে প্রবলেমগুলো ভয়ঙ্কর ম্যাম করে না, তো দেখা যাক এই যে প্রবলেমগুলো আমি করালাম,
আরো প্রবলেম আমি কিন্তু ওই পিডিএফটাই দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, পিডিএফ থেকে অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবে। আমি নেক্সট ভিডিওতে পূরক কোণ, আমি ছোট ছোট এই একটা টপিক পড়ালাম ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, পরের দিন যেটা হবে অর্থাৎ পরের ভিডিওতে আমি আনবো পূরক কোণ সম্পর্কিত কিছু প্রবলেম করাবো এবং থিওরি বোঝাবো। নেক্সট কোণ পরিমাপের ধারণাটাও আমি করাবো। এই তিনটে ছোট ছোট করে ভিডিও আনছি, যে ভিডিও তোমরা অবশ্যই দেখবে, তবে কিন্তু ত্রিকোণমিতি থেকে আশা করি কোনো প্রবলেম থাকবে না।